আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা একাডেমিক দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র ঢাকা বোর্ডের ২০২৪ সালে আর্থিক অবস্থার বিবরণী থেকে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোর প্রথম কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। দেখো, সেই কোশ্চেনগুলোর মধ্যে প্রথম কোশ্চেনের ক নাম্বার কোশ্চেনে বলা আছে প্রাপ্য হিসেবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো অথবা নিট প্রাপ্য হিসাব তৈরি করো। দ্বিতীয় নম্বর কোশ্চেনে বলা আছে সেটা হলো পরিচালন মুনাফা অথবা পরিচালন ক্ষতি নির্ণয় করো। তারপরের কোশ্চেনে বলা আছে নেট মুনাফা ৩০,৪৩০ টাকা ধরে আর্থিক অবস্থার পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো, আমি প্রতিবারের মতো প্রশ্নগুলো সমাধান করার আগে পুরো প্রশ্নটা আমি আবার পুনরায় তোমাদের সামনে উপস্থাপন করতেছি। আশা করি এই উপস্থাপনের মধ্য দিয়ে তোমাদের যে সকল সমস্যা থাকবে সমস্যাগুলো আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখো, প্রশ্নগুলো বলা আছে প্রথমে বলা আছে ক্রয় ও বিক্রয় ৭৪,০০০ টাকা এবং ১,৫৪,০০০ টাকা। প্রারম্ভিক মজুত পণ্য বলা আছে ৪৩,০০০ টাকা। উত্তোলন ও মূলধন বলা আছে ১৫,০০০ এবং ৮১,৪০০ টাকা। আসবাবপত্র বলা আছে ৬০,০০০। বেতন বলা আছে ৫,০০০। পরিবহন বলা আছে ২,০০০। প্রদেয় হিসাব বলা আছে ৩,৬০০। প্রাপ্য হিসাব বলা আছে ৩০,০০০। ভাড়া বলা আছে ১২,০০০ এবং কর ও অবিকর বলা আছে ২,০০০। দেখো, এই অ্যান্টিগুলো সম্পর্কে আমি তোমাদেরকে পুনরায় বলার কিছু নাই, কারণ এই অ্যান্টিগুলো সব তোমাদের জানার ভিতরেই অ্যান্টি আছে। যদি বাইরে কোনো ধপা অথবা অ্যান্টি অথবা লেনদেন এখানে থাকতো, আমি তোমাদেরকে আশাদের সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করতাম। এখন দেখো, সমন্বয়তে কি বলা আছে? সমন্বয়তে বলা আছে সমাপনী মজুত পণ্য ২৫,০০০ টাকা এবং বাজার মূল্য ২০,০০০ টাকা। তাহলে দেখো, এখানে সমাপনী মজুত পণ্যের টাকা দুইটা আছে। আমরা কোন টাকাটা হিসাবে অন্তর্ভুক্ত করব? আমরা জানি হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী, আমি আবার বলি, হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যর যদি টাকা দুইটা দেওয়া থাকে, তাহলে যে টাকাটা কম সেই টাকাটাই আমরা হিসাবে অন্তর্ভুক্ত করব, আর যে টাকাটার পরিমাণ বেশি সেটা অন্তর্ভুক্ত করব না। তাহলে কোন নীতি? রক্ষণশীলতার নীতি। এটা তোমাদের সবসময় বেশিরভাগ এমসিকিউতে এটা থাকে। তাহলে দেখো, এখানে সমাপনী মজুত পণ্য বলা আছে ২৫,০০০ আর এখানে বলা আছে ২০,০০০। তাহলে আমরা নিঃসন্দেহে ২৫,০০০ নিব না। কেন নিব না? কারণ হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের টাকা যে দুইটা দেওয়া থাকে, আর বেশি টাকাটা আমরা গ্রহণযোগ্য করব না। এখন দেখো, ২ নম্বর বলা আছে কি উপভাড়া বকে আছে ৩,০০০ টাকা। আমাদেরকে আগে বুঝতে হবে এই যে উপভাড়া, এই উপভাড়া বলতে কি বোঝায়। আমরা একটু বুঝি, উপভাড়াটা হলো আয়। আমি তোমাদেরকে আগে সংক্ষেপে বলে দিলাম, উপভাড়াটা হলো আয়। কিভাবে আয়? মনে রাখো, ভাড়ার উপর যে ভাড়া হয় তাকে উপভাড়া বলে। আবারও বলি, উপভাড়া কাকে বলে? ভাড়ার উপর ভাড়া যে ভাড়াটা হয় সেটা হলো উপভাড়া। সেটা কেমন? এক্সাম্পল দিচ্ছি। আমি একটা ধরো দোকান নিলাম ৫,০০০ টাকা করে। এই দোকানটা যে কোনো কারণবশত আমি করলাম না, আমি আরেকজনের কাছে ভাড়া দিলাম ৮,০০০ টাকা। তাহলে দেখো, আমি মালিক থেকে ভাড়া নিলাম ৫,০০০, আমি আরেকজনকে ভাড়া দিলাম ৮,০০০। বিনিময়ে আমি ৮,০০০ টাকা ভাড়া নিয়ে আমি মালিককে যদি ৫,০০০ টাকা দিয়ে দিই, এখন আমার ৩,০০০ টাকা লাভ। ওই ৩,০০০ টাকার নামে হলো উপভাড়া। এবার আসো, বিক্রয়ের মধ্যে ৫,০০০ টাকা আসবাবপত্র অন্তর্ভুক্ত আছে। তার মানে আমাদের যে বিক্রয় টাকাটা আছে না, এই বিক্রয়ের মধ্যে ৫,০০০ টাকা আসবাবপত্র টাকা আছে। আমরা জানি বিক্রয় হলো মুনাফা জাতীয় আয়, আর মুনাফা জাতীয় আয়ের মধ্যেই আসবাবপত্র মানে মূলধন জাতীয় টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা দেখো, মুনাফা জাতীয় টাকার হিসাব বের করতে হলে মূলধন জাতীয় টাকাগুলো আমরা বিয়োগ করতে হবে। সেজন্য আমরা এই যে বিক্রয় থেকে এই আসবাবপত্রের মধ্যে যে টাকাগুলো অন্তর্ভুক্ত আছে সেগুলা বিয়োগ করে দিব। আশা করি তুমি বুঝছো। এখন দেখো, ৪ নাম্বার এটাতে কি বলা আছে? অনাদায়ী পাওনা ৬০০ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫% ধরতে হবে। আমাদের এই সমন্বয়তে অনাদায়ী পাওনা থাকুক, অনাদায়ী করিম থাকুক, শুধু করিম থাকুক, দেনাদারের আদায়যোগ্য থাকুক, যত কিছুই থাকুক, সবগুলাই আমাদের এই প্রাপ্য হিসাব অথবা দেনাদার থেকে আমাদের এই টাকাও বিয়োগ হবে, এই পার্সেন্টেজও বিয়োগ হবে। তাহলে দেখো, আমি আবার বলি, যদি এখানে অনাদায়ী করিম থাকুক, শুধু করিম থাকে, সঞ্চিত যত কিছু থাকুক, আমাদের কোনো কিছু দেখার দরকার নাই। সব টাকা কার থেকে বিয়োগ হবে?
এই প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হবে। তাহলে বুঝে গেছি আমি, প্রাপ্য হিসাব থেকে সমন্বিত যদি করিন থাকুক সেটাও বিয়োগ হবে, করি সঞ্চয় থাকুক সেটাও বিয়োগ হবে। আশা করি বুঝছো। তারপরে কি আছে বলো দেখি, আসবাবপত্রের উপর অবশ্যই ধরতে হবে 10%। এই যে আসবাবপত্রের উপর অবশ্যই আছে না, এই 10% মনে রাখবা। আসবাবপত্রের অবশ্যই হলো মুনাফা জাতীয় ব্যয়, মানে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় আমি লিখে রাখলাম সুবিধার্থে। এখন দেখো আমাদের এই সমন্বয় এবং উদ্দীপক পড়া শেষ। এখন আমরা ক নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। ক নাম্বার কোশ্চেনে বলা আছে প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো এখানে প্রাপ্য হিসাব কত আছে, 30,000। তাহলে দেখো এখানে প্রাপ্য হিসাব আছে কত, 30,000 টাকা। আমি এখানে প্রাপ্য হিসাব 30,000 টাকা লিখি। প্রাপ্য হিসাব 30,000 টাকা। দেখো প্রাপ্য হিসাবের সাথে আমি বলছিলাম এই যে অনাদায় পাওনা আর অনাদায় পাওনা সঞ্চিতি, এই টাকাটা আসবে। কেন আসবে? কারণ অনাদায় পাওনা দেনাদারের উপরে হয়ে থাকে, কেমন? তাহলে এখানে দেখো অনাদায় পাওনা কত, 600 টাকা। তাহলে এই দেনাদার থেকে অনাদায় পাওনা কি যাবে, বিয়োগ যাবে। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা 600 টাকা বিয়োগ করলে হয় 29,400 টাকা। এখন এই যে অনাদায়ী পাওনা বিয়োগ করলাম, এই বিয়োগের পরে এই যে 5% আছে না, এই টাকাটা কি হবে, বিয়োগ হবে। তাহলে এই 5%-এর নাম কি বলো দেখি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। 5%, 5% হয় 1470 টাকা। তাহলে দেখো 29,400 থেকে 1470 টাকা বিয়োগ করা হলে তাহলে থাকে 27,930 টাকা। এটাই হলো নেট প্রাপ্য হিসাব অথবা দেনাদারের আদায়যোগ্য টাকা। এখন দেখো খ নাম্বার কি বলা আছে, পরিচালন মুনাফা অথবা পরিচালন ক্ষতি। আমি এই অঙ্কটা সমাধান করার আগে একটা কথা বলে দিই। পরিচালন মুনাফা এবং পরিচালন ক্ষতি কখন নির্ণয় করতে হয়? আমরা জানি পরিচালন মুনাফা এবং পরিচালন ক্ষতি করতে হলে বিশদ আয় বিবরণী করতে হবে। আর বিশদ আয় বিবরণী সাধারণত 3টা ধাপে করতে হয়। প্রথমত মোট লাভ নির্ণয় করতে হয়, দ্বিতীয়ত পরিচালন মুনাফা এবং ক্ষতি নির্ণয় করতে হয়, তৃতীয়ত নেট লাভ অথবা নেট ক্ষতি নির্ণয় করতে হয়। তাহলে দেখো এখানে পরিচালন মুনাফা, তার মানে বিশদ আয় বিবরণী দ্বিতীয় ধাপ, মানে 2টা ধাপ আমরা প্রমাণ করতে হবে। প্রথম বের করতে হবে মোট লাভ, দ্বিতীয় বের করতে হবে পরিচালন মুনাফা অথবা পরিচালন ক্ষতি। তাহলে দেখো আমরা প্রথম মোট লাভ করব। এখন আমরা মোট লাভ কিভাবে করবো, অনেকে জানি অনেকে জানি না। যারা জানো না তারা জেনে রাখো। মোট লাভ নির্ণয় করতে হলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে মোট লাভ পেয়ে যাব। তাহলে আমরা বিক্রয়টা লিখি। দেখো এখানে বিক্রয় কত টাকা আছে, 1,54,000 টাকা। বিক্রয় 1,54,000 টাকা বিয়োগ এই যে বিক্রয় থেকে একটা টাকা আছে না, এই যে বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র অন্তর্ভুক্ত আছে, এই 5,000 টাকা বিয়োগ হবে। তাহলে আসবাবপত্র বিক্রয়, এটা এই 5,000 টাকা বিয়োগ যাবে। 5,000 টাকা বিয়োগ যাওয়ার পরে টাকা থাকে 1,49,000 টাকা। এখান থেকে বিয়োগ দিতে হবে বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কি কি আছে? বিক্রিত পণ্যের ব্যয় আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ, প্রত্যক্ষ খরচ, সামগ্রিক মজুত পণ্য বিয়োগ করলে পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে কি আছে বলো দেখি, প্রারম্ভিক মজুত পণ্য পেয়ে গেলাম, লিখি প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা, 43,000 টাকা। 43,000 টাকা। তারপর আছে কি বলে দেখি, ক্রয়। ওই যে বিক্রয়ের অপোজিট পাশে আছে ক্রয়, 74,000 টাকা। আমি ক্রয় লিখে রাখলাম 74,000 টাকা। এছাড়াও পরিবহন, আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে ক্রয় পরিবহন আসে, আন্তঃপরিবহন আসে, আর শুধু পরিবহন আসে। শুধু পরিবহন হলো ক্রয় পরিবহন অথবা আন্তঃপরিবহন।
তাহলে আমি লিখি পরিবহন, শুধু পরিবহন লিখলে হয়, কোনো সমস্যা নাই। পরিবহন, পরিবহন কত? 2000 টাকা। এছাড়াও আর কোনো কি নাই, প্রত্যক্ষ খরচ নাই। সবগুলো যোগ করার পরে করবো সমাপনী মূলধন্য বিয়োগ করব। 43,000, 74,000, সরি এখানে 74,000 না, এখানে 70,000 টাকা হবে। আমি একটু মুছে নিচ্ছি, এখানে 70,000 টাকা হবে। তাহলে দেখো এখানে 70,000, 43,000 এবং 70,000 এবং 2,000 টাকা যোগ করার পরে হয় 1,15,000। এখান থেকে যদি আমি বিয়োগ সমাপনী মজুদ পণ্য বিয়োগ করি, সমাপনী মজুদ পণ্য বিয়োগ করি, সমাপনী মজুদ পণ্য কত টাকা? 20,000 টাকা নিব আমি। এই 20,000 টাকা বিয়োগ করি, তাহলে পাওয়া যাবে 95,000 টাকা। এবং এই বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে পাওয়া যাবে মোট মুনাফা। তাহলে 1,49,000 থেকে 52,000 টাকা, এটাই হলো মোট মুনাফা। আর এই মোট মুনাফা থেকে যদি আমি বিয়োগ পরিচালন ব্যয়টা বিয়োগ করে দিই, তাহলেই পাবো পরিচালন মুনাফা। পরিচালন ব্যয় কি কি? পরিচালন ব্যয় কি কি আছে? পরিচালন ব্যয় আছে, বেতন আছে, আমি এখানে লিখি বেতন। বেতন কত টাকা? 5,000 টাকা, 5,000 টাকা লিখলাম। তারপর আছে কি বলো দেখি, ভাড়া আছে, ভাড়া লিখলাম। ভাড়া কত টাকা? 12,000 টাকা। এখন দেখো এইসব অ্যান্টির সাথে আমাদের এখানে সমন্বয়তে নাই বিদায় আমি আর পুনরায় এগুলো আলোচনা করলাম না, কেমন? তারপর আছে কর এবং অবিকর। কর ও অবিকর, কর এবং অবিকর হলো 2,000 টাকা। এছাড়াও আছে এই যে স্থায়ী সম্পদ আছে না, স্থায়ী সম্পদ 10%, এটা অবচয়। অবচয়টা হলো পরিচালন ব্যয় অথবা খরচ। আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয়। এখন দেখো আসবাবপত্রের অবচয় করতে হলে এই যে আসবাবপত্র আছে 60,000 টাকা, এই 60,000 টাকার এই যে 5,000 টাকা অন্তর্ভুক্ত আছে, এটা কি দিতে হবে? বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা কি দিতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে কত টাকা? 60,000 থেকে 5,000 চলে গেল 55,000-এর 10% আছে 5,500, 5,500। কেমন? আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে লিখে দিই 60,000 বিয়োগ 5,000। এবং তারপরে কি আছে বলো দেখি, অনাদায়ী পাওনা, এটা একটা খরচ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা খরচ। আমি দুটো একসাথে যোগ করে দিচ্ছি, আশা করি তোমরা বুঝবা। অনাদায়ী পাওনা 600 টাকা এবং প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,470 টাকা। যদি তোমরা এই অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ভালো করে না বুঝো, তাহলে আমাকে কমেন্টে জানাতে হবে, অথবা আমার ফেসবুক পেজে জানাতে হবে। জানালেই তোমাদেরকে আমি অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে পুনরায় একটা বিস্তৃত ক্লাস দিব। সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি তোমরা অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্পর্কে যেসব ভুল ধারণা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, কেমন? আপনার এখানে কত হলো? 2,070 টাকা। এখন সবগুলো যোগ করলে কত হয়? 5,000, 12,000, 2,000, 5,500 আর হলো 2,070, যোগ হয় 26,570 টাকা। আর এই পরিচালন ব্যয় যদি আমরা মোট লাভ থেকে বিয়োগ করি, তাহলে পাওয়া যাবে 27,430। এটাই হলো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা, কেমন? আশা করি তোমরা এই যে পরিচালন মুনাফা এবং পরিচালন ক্ষতি তোমরা পেয়ে গেছো, কেমন? এবং আশা করি এই অঙ্কে তোমাদের কোনো না বুঝার কোনো প্রশ্নই নাই। যদিও থাকে আমার কমেন্টসে জানাবা, আমি আশা করি তোমাদের সর্বোচ্চটা সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, কেমন? এখন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এখন ঘর নাম্বারের জন্য এটা মুছে ফেলবো। দেখো আমি ঘরটা করে ফেলছি। এখন আমরা ঘর নাম্বার কোশ্চেনটা চলে যাচ্ছি, কেমন? ঘর নাম্বার কোশ্চেন বলা আছে নিট মুনাফা 30,430 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হলে আমরা প্রথম সম্পদ পাশ তৈরি করব, তারপরে দায় এবং মালিকানা সত্ত্ব পাশ তৈরি করব। আমরা জানি সম্পদ পাশ তৈরি করতে হলে 4টা অংশে করতে হয়: স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ এবং দীর্ঘমেয়াদী
সম্পদ। তাহলে দেখো এখানে স্থায়ী সম্পদ আছে কিনা। আমরা প্রথমে পেয়ে গেছি স্থায়ী সম্পদ আসবাবপত্র। আমরা এখানে লিখি স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ আসবাবপত্র। আসবাবপত্র, আসবাবপত্র কত টাকা? আসবাবপত্র হলো 60,000 টাকা। এখান থেকে বিয়োগ যাবে অবচয় বা পুঞ্জীবিত অবচয়, যেটাই লেখো কোনো সমস্যা নাই। পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবচয় 6,000 টাকা। 6,000 টাকা বিয়োগ করলে হয় 54,000 টাকা। 54,000 টাকা। এবার আর কোনো স্থায়ী সম্পদ নাই। এখন আসো আমরা সরাসরি চলতি সম্পদে চলে যাচ্ছি, কেমন? চলতি সম্পদ, কেমন? তাহলে চলতি সম্পদে প্রথমত কি আসে? আমি এখান থেকে পারি মূলধন আসবে না, মূলধন আসবে না, উত্তোলন আসবে না, আসবাবপত্র আসবে না, বেতনও আসবে না, পরিবহনও আসবে না, প্রদেয় হিসেবে এই যে প্রাপ্য হিসেবে আসবে, সেটাকে চলতি সম্পদ। আমি এখানে লিখি প্রাপ্য হিসাব, কেমন? প্রাপ্য হিসেবে যে ক নাম্বার পাইছো না, কত টাকা বলো দেখি? 27,930 টাকা। 27,930 টাকা। এটাকে আমি লিখতে পারি ক হতে পাই, ক হতে পাই, কেমন? আর কোন চলতি সম্পদ আছে কিনা? এটা সমাপনী মজুত পণ্য, এটাও একটা চলতি সম্পদ। আমি এখানে লিখি সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। যেহেতু কম টাকাটা নিব হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী, কেমন? এছাড়াও আছে এই যে উপভাড়া। আমরা জানি উপভাড়া আয়, আর আয়ের পক্ষে সম্পদ। তাহলে উপভাড়া, বকেয়া উপভাড়া, বকেয়া উপভাড়া, বকেয়া উপভাড়া কত? 3,000 টাকা। 3,000 টাকা। এছাড়াও আর কোন চলতি সম্পদ নাই। তাহলে আমি এখানে চলতি সম্পদগুলো যোগ করে দিই, সকল সম্পদগুলো যোগ করে দিই। 54,000, 27,930, 20,000 এবং 3,000। 3,000 টাকা মিলে হয় যোগ হয়, আচ্ছা সরি, আমি বললে কি বলছি, এখানে 55,000, 5,000 বিয়োগ করলে হয় 55,000, আর অবচয় হবে 5,500। তাহলে যোগ হয় 49,500 করি, তাহলে হয় 1,430,000। এটা হলো মোট সম্পদ অথবা সকল সম্পদ পাস, মোট সম্পদ। দেখো আমি কি আর এখানে অলেখ সম্পদ লিখি নাই, দীর্ঘমেয়াদী সম্পদ লিখি নাই, একদম সহজ কথা। এখানে কোনো অলেখ সম্পদ নাই, চলতি এখানে কোনো অলেখ সম্পদ নাই, দীর্ঘমেয়াদী সম্পদ নাই। এখন আমি দ্বিতীয় পাঁচটা মিলাবো, সেটা হলো দায় ও মালিকানা সত্ত্ব। আমি প্রথমে মালিকানা সত্ত্ব লিখি। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব লিখতে হলে প্রথমে মূলধন আনবো। মূলধন কত টাকা? 81,400 টাকা মূলধন। মূলধন হয় 81,400 যোগ নেট লাভ। নেট লাভ আমরা জানি মূলধনের সাথে নেট লাভ যোগ হয়। এই যে নেট লাভ বলা আছে 30,430, 30,430। দুটো যদি আমরা যোগ হয় 1,11,830 বিয়োগ আমরা যদি উত্তোলন বিয়োগ করি, বিয়োগ উত্তোলন। উত্তোলন কত আছে বলো দেখি? 15,000। 15,000 উত্তোলন বিয়োগ করলে হয় 96,830। এটাই হলো মালিকানা সত্ত্ব। এছাড়াও আছে চলতি দায়। চলতি দায়, চলতি দায়ের মধ্যে কি কি পড়ে? চলতি দায়ের মধ্যে এখান থেকে আছে শুধু প্রদেয় হিসাব। আমি এখানে লিখি প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত? 3,600। এছাড়াও এখানে কোনো প্রদেয় হিসাব আছে কিনা আর কোনো অ্যান্টি জানা মতে নাই প্রদেয় হিসাব। তাহলে হয় 96,830 এবং 3,600 মিলে হয় 1,430। 1,430। তাহলে আমরা মোট লাভ, মোট সম্পদ এবং মালিকানা সত্ত্ব বিবরণী উপবেশ মিলে গেছে। তাহলে 100% অঙ্কটা কারেক্ট হয়ে গেছে, মালিকানা সত্ত্ব ও দায় হিসাব। আশা করি অঙ্কটা মিলে গেছে আমাদের, যেহেতু সম্পদ এবং দায় পাশ মিলে গেছে। আজকের ক্লাসটা এতটুকুই থাকবে।
এই ক্লাসের সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা অথবা কোনো কিছু বুঝতে তোমাদের প্রবলেম হয়, তাহলে সরাসরি আমাকে কমেন্টস বক্সে জানাও, অথবা যদি তোমার কমেন্টস বক্স জানাতে সমস্যা হয় তাহলে আমাকে আমার ফেসবুক পেজে জানাও। আশা করি সমস্যাগুলো নিয়ে পুনরায় একটা ক্লাস দিয়ে তোমাদেরকে অনেক উপকৃত করতে পারবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস এতটুকুই, এই আশা ব্যক্ত করে রাখতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।